How to be safe from earthquakes. ভাবুন তো, আপনি শান্তিতে ঘুমাচ্ছেন আর হঠাৎ করে আপনার পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করলো। একবার নয়, দুবার নয়, বারবার। আমি সিলেটের কথাই বলছি। মাত্র কিছুদিন আগে এই সুন্দর শহরটা পরপর দুটো ভূমিকম্পে কেঁপে উঠল। কিন্তু এটা কি শুধু দুটো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অনেক বড়, আরো ভয়ঙ্কর কোনো গল্প? এই কম্পনগুলো আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলছে। সিলেট কি সত্যি একটা বড় বিপদের মুখে? আর যদি তাই হয়, তাহলে আমরা কি প্রস্তুত? আমরা কি জানি এই বিপদ থেকে বাঁচার উপায় কি কি? ডিজাইন বাংলাদেশে আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা দেখব কেন সিলেট এত ঝুঁকিপূর্ণ, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজাইন ও উদ্ভাবন কিভাবে আমাদের রক্ষা করতে পারে এই ভূমিকম্পের হুমকি থেকে। গল্পটা শুরু হয় ভূগর্ভের গভীরে, যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়ত নড়াচড়া করছে। আমাদের বাংলাদেশ, বিশেষ করে সিলেটের অঞ্চল, ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের এক জটিল সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেট বছরে প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার গতিতে একে অপরের দিকে এগিয়ে আসছে। ভাবুন, 4 থেকে 5 সেন্টিমিটার শুনতে অনেক কম মনে হলেও এই ধীরগতির সংঘর্ষ বছরের পর বছর ধরে বিশাল চাপ তৈরি করছে ভূগর্ভে। আর যখন এই চাপ অসহনীয় হয়ে যায়, যখন এটার লিমিট ক্রস করে, তখনই ভূমিকম্প হয়। ইতিহাস কিন্তু আমাদের বারবার সতর্ক করছে। 1762 সালের আরাকান ভূমিকম্প, যা প্রায় 8.5 মাত্রার ছিল, চট্টগ্রাম ও সংলগ্ন এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। এরপর 1869 সালের কাছাড় ভূমিকম্প 7.5 মাত্রায় হয়েছিল, এবং 1897 সালের গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক, যা 8.1 মাত্রার ছিল। এই ভূমিকম্প সিলেট শহরকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। কুলাউড়ার অঞ্চল বা ওই দিকের অঞ্চলগুলোতে প্রচন্ড ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, এবং ওই সময়কার স্থানীয় অনেক দোতলা ভবন ছিল যা একদম মাটির সাথে মিশে গিয়েছিল। এরপর থেকেই সিলেটে মূলত আসাম থেকে কাঠের ফ্রেমে তৈরি যে ব্যাটন হাউস বা আসামের যে বাড়ির প্যাটার্ন, ওই ধরনের মিস্ত্রি সিলেটে আসা শুরু করে, এবং ওই সময় থেকে সিলেটেরও একটা আসাম ব্যাটন হাউস প্যাটার্ন গ্রো করে 1897 ভূমিকম্পের পর থেকে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই অঞ্চল ঐতিহাসিকভাবেই ভূমিকম্প প্রবণ। ভূতত্ত্ববিদরা বলছেন এই অঞ্চলে যে কোনো মুহূর্তে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প যদি সিলেটে হয়, তাহলে এটা কি ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে, এটা আসলে বলে বোঝানো যাবে না। সিলেট যদিও একটা টিলার অঞ্চল, এটার যে প্লেটের চাপ সৃষ্টি হচ্ছে এবং এটা শত বছর পার হয়ে গেছে, এখন ওই চাপটা একদম তুঙ্গে। এই অবস্থায় যে কোনো সময় বড় একটা ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হবে। এর সাথে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো যে সিলেটে ইদানিং প্রায় ছোটখাটো ভূমিকম্প হচ্ছে, যার সেন্টার খুব বেশি দূরে না। এপিসেন্টার গুলো দেখা যায় ডাউকিতে অথবা ছাতকেও একটা দেখা গেছে সিলেটের ছোট একটা ভূমিকম্পের সেন্টার। আমাদেরকে এই ব্যাপারগুলো দেখে আসলে খুবই সতর্ক হয়ে যাওয়া উচিত এখন, কারণ যে কোনো মুহূর্তে যদি বড় একটা ভূমিকম্প হয়, এটা অনেক মানুষের প্রাণ কেড়ে নিবে, এটা নিশ্চিত। সেই হিসাবে এখন একটা প্রশ্ন আমাদের সামনে আসে, আমরা কি আসলে প্রস্তুত? সত্যি বলতে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হতাশাজনক। আমাদের দেশের সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা একঘেয়েমি চলে এসেছে। সবখানে একই ধরনের কাঠামো, একই ধরনের নির্মাণ পদ্ধতি, স্বল্প ওজনের এবং কম খরচের উপকরণ নিয়ে উদ্ভাবনের অভাব চোখে পড়ার মতো, যার ফলে বেশিরভাগ ভবনই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট সক্ষম নয়। এই ধরনের সমস্যা মোকাবেলায় অনেক ধরনের রিসার্চ, অনেক ধরনের গবেষণার প্রয়োজন। আমাদের স্থানিক অনেক টেকনোলজি, আমাদের স্থানিক অনেক ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার অনেক আগে থেকেই কথা ছিল। আমাদের কাঠ, বাঁশ এবং পরিবেশ বান্ধব অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, যেগুলো দিয়ে আসলে ভূমিকম্প প্রবণ এলাকায় বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা যায়, এবং এটা এমন ভাবে করা যায় যে এটা টেকসই হয় এবং রুচিশীল হয়। এই ব্যাপারগুলো নিয়ে আসলে তেমন কাজ করা হয় নাই দেখে মানুষ ইট সিমেন্টের একটা তথাকথিত মজবুত একটা ভবন কাঠামোর দিকেই ধাবিত হয়। যাদেরই একটু টাকা পয়সা থাকে, তারা চায় যে একটা পাকা বাড়ি, পাকা ভবন কয়েকতলার বানিয়ে ফেলতে। এটার মাধ্যমে তারা একটা সামাজিক স্ট্যাটাস যেরকম পাওয়ার জন্য চেষ্টা করে, ঠিক সেইভাবে একটা ধারণা আছে যে এই ধরনের শক্ত ভবন তাদেরকে বাঁচাবে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে যদি কোনো ভালো ভূমিকম্প হয় এবং এই ধরনের ভবন একটু হলেও ঢেলে পড়ে, বাঁচার সম্ভাবনা খুবই কম। একটা ইট যদি
এই 10 ফিট রুমের হাইট থেকে কারো মাথায় পড়ে ওখানেই কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই একঘেয়েমি কাঠামোগত বা এই ডিজাইনগত যে একঘেয়েমি, এটা আমাদের ভাঙতে হবে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদের ঐতিহ্যবাহী নকশা এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতেই হবে, কিন্তু কিভাবে তা সম্ভব, এটাই হচ্ছে প্রশ্ন। এর মধ্যে আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পদক্ষেপ হতে পারে। স্বল্পমেয়াদী পদক্ষেপের মধ্যে রেট্রোফিটিং একটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পুরনো ভবনগুলোকে শক্তিশালী করাই হচ্ছে রেট্রোফিটিং। এর মানে হলো ভবনের কাঠামোগত অতিরিক্ত স্টিল বা কংক্রিট যোগ করে এর ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। জাপানে এই পদ্ধতি অত্যন্ত সফলভাবে ব্যবহার করা হয়েছে। কম খরচে বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করার জন্য এটি একটি অসাধারণ উপায়। এর সাথে লাইট ওয়েট ম্যাটেরিয়ালস আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। ইটের পরিবর্তে পোড়ামাটির ব্লক, হলো ব্লক বা আধুনিক কম্পোজিট উপকরণ ব্যবহার করা, যা অত্যন্ত লাইট ওয়েট এবং ভূমিকম্পের ক্ষেত্রে মানুষকে অনেক সহায়তা দিবে। এই উপকরণগুলো শুধু ওজনে হালকা নয়, বরং তাপ ও শব্দ নিরোধক হিসেবেও কাজ করে। ভূমিকম্পের সময় ভবন যত হালকা হবে, তার উপর চাপ তত কম হবে। সচেতনতা ও প্রশিক্ষণ, নিয়মিত মহড়ার আয়োজন করা এবং মানুষকে ভূমিকম্পের সময় কি করণীয় সে সম্পর্কে শিক্ষিত করা, কারণ প্রস্তুতি প্রাণ বাঁচাতে পারবে। এই পুরো প্রক্রিয়াকে আরো নতুনভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করে বাংলাদেশের এই করুণ বাস্তবতাটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, এবং মানুষ যাতে এতে এই সময়টাতে বা ভূমিকম্পের সময় কি করতে হবে সেটা ভালো করে জানতে পারে, বুঝতে পারে, সেটার উদ্যোগ পুরো বাংলাদেশ জুড়েই আসলে নিতে হবে। এটা এমন একটা ন্যাচারাল ডিজাস্টার, তাৎক্ষণিকভাবে হয়, প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ নাই। যদি কারো ভাগ্য থাকে ভালো যে বেঁচে যাবেন, যদি ভাগ্য ভালো না হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতির শিকার। এই সংক্রান্ত দীর্ঘমেয়াদীও অনেকগুলা পয়েন্টস আছে যেগুলা আমাদেরকে ভূমিকম্প থেকে রক্ষা করতে পারে, যেমন কনটেক্সচুয়াল ডিজাইন, সিলেটের মাটির বৈশিষ্ট্য এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবন নির্মাণ করা, যেমন নদীর কাছাকাছি নরম মাটির জন্য গভীর ভিত্তি বা ডিপ ফাউন্ডেশন এবং শক্ত মাটির জন্য ভিন্ন ডিজাইন। আমরা দেখেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশে তেমন কোনো উদ্ভাবনী উপায়ে ভবন নির্মাণের নকশা করেন না। তাদের অবশ্য নকশা করারই কথা না, তাদের ভবনের স্ট্রাকচার ডিজাইন করার কথা, নকশা করার কথা স্থপতি। কিন্তু বাংলাদেশে স্থাপত্যের উদ্ভব অনেক পরে হওয়ার কারণে এবং মানুষের সচেতনতার অভাবের কারণে, মানুষের সচেতনতার অভাব বলতে মানুষ ভবন নির্মাণ বলতেই ভবনের কস্ট এস্টিমেশন এবং ভবনের স্ট্রাকচারটা কি বোঝায়, এটার ডিজাইন, এটার আলো বাতাস থেকে শুরু করে এটার যে অন্দরমহল বাহির সবকিছু মিলে যে ডিজাইনের অনেক বড় একটা গুরুত্ব আছে, এটা বাংলাদেশের মানুষ তেমন ভাবে উপলব্ধি করতে পারে না। আবার সেই সাথে পেশাগতভাবে, যদিও এটা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ না, বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারই বিভিন্ন 4তলা 5তলা ভবনগুলা ডিজাইন করে থাকে। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, একই টাইপের ডিজাইন, সামনের ফ্যাসাদগুলো একটু পরিবর্তন করে একই টাইপের ডিজাইন 50,000, 60,000, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকায় তারা বিক্রি করে থাকেন, এবং ওইগুলার ফাউন্ডেশন গুলাও মোটামুটি একই রকম হয়। খুব উদ্ভাবনী নিয়মে তারা তেমন কোনো ডিজাইন বা ওইটার গবেষণায় লিপ্ত নন। একই যে স্ট্রাকচার 1970-80 থেকে চলে আসছিল, এখনো তা চলে আসছে। সিলেট, সাদিকবেলি, ফেনী, রংপুর, রাজশাহী সব অঞ্চলের অনেক ভিন্নতা থাকলেও কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় আমরা একই স্টাইলে একই কাঠামোগত ডিজাইন সব জায়গায় করছি, যেটা অবশ্যই আমাদের খুব খারাপ পেশাদারিত্বের একটা পরিচয় দেয়। যেখানে যে ধরনের স্ট্রাকচার হওয়া উচিত, ভূমিকম্পের জন্য যে ধরনের স্ট্রাকচার হলে মানুষের প্রাণ বাঁচবে, সেইটা নিয়ে আসলে আমাদের অনেক রিসার্চ করা উচিত, মেটেরিয়ালস নিয়ে অনেক রিসার্চ করা উচিত। আমাদের সাধারণ মানুষের ক্লাসের যে একটা সেন্স, স্ট্যাটাসের যে একটা সেন্স, এটা নির্ভর করছে এই পাকা বাড়ি বা একটা টাইপোলজি ক্রিয়েট হয়ে গেছে যে এই ধরনের বাড়ি মানে হচ্ছে সুন্দর বাড়ি। এই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে। 2025 সালে এখন সবাই আসলে দেখতে পারে কোন জিনিসগুলো রুচিসম্মত, কোন জিনিসগুলো সেফ, সেইটা দেখে আমাদের আসলে সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আরেকটি পয়েন্ট আসতে পারে যেটার নাম হচ্ছে বেজ আইসোলেশন। এটা অনেকটা ভবনের নিচে শক অ্যাবজর্বার বসানোর মতো। ভূমিকম্পের সময় মাটি কাঁপলেও ভবনটি তার উপর ভেসে থাকে, যার ফলে কম্পনের প্রভাব সরাসরি ভবনে পড়ে না। নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়া এবং আরো অন্যান্য কিছু জায়গায় এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আরেকটি পয়েন্ট হতে পারে স্মার্ট ম্যাটেরিয়ালস, এমন উপকরণ যা ভূমিকম্পের চাপ বুঝতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে। শুনতে অনেক সাইফাই মনে হলেও এই প্রযুক্তি কিন্তু দ্রুত এগিয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের কাছাকাছি দেশ চায়নাতে এই ধরনের ম্যাটেরিয়ালের নতুন উদ্ভাবনী বিপ্লব হয়েছে বলা যেতে পারে। স্থায়িত্বশীল এবং ব্যয় সামগ্রী সমাধান আরেকটি পয়েন্ট হতে পারে।
শুধুমাত্র কংক্রিট আর স্টিলের উপর নির্ভর না করে বাঁশ এবং উন্নত কাঠের মতো স্থানীয় ও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে ভূমিকম্প সহনশীল কাঠামো তৈরি করা যেতে পারে। এর জন্য প্রচুর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। আমাদের দেশে বাঁশ নিয়ে একটা বিপ্লবও করতে পারে। বাঁশ অনেক চমৎকার একটা মেটেরিয়াল। ভিয়েতনামে সাইমন ভেলেস নামের একজন স্থপতি ছিলেন, যিনি বাঁশ নিয়ে অনেক ভালো ভালো কাজ করেছেন। আপনারা যদি দেখতে চান অবশ্যই তার কাজ দেখবেন। তিনি কোর্টে 20 বছর লড়াই করেছিলেন বাঁশকে একটা সাস্টেনেবল কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসেবে এস্টাবলিশ করার জন্য, এবং তিনি জিতেছিলেন। এবং এর জন্যই ভিয়েতনামে বিভিন্ন ধরনের বাঁশের নজির পাওয়া যায়। এমনও বাঁশ আছে যা কংক্রিটের একটা বিম থেকেও অনেক বেশি শক্তি প্রদর্শন করতে পারে। তাদের অনেকগুলা বাঁশের প্রজাতি আছে যা দিয়ে ব্রিজ পর্যন্ত তারা বানিয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের বাঁশের প্রয়োগ তাদের বিভিন্ন স্থাপত্য আমরা দেখতে পারি। আমাদের দেশে কিন্তু বাঁশ নিয়ে অনেকে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু এই বাঁশের যে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই বাঁশ দিয়ে যে একটা ইন্ডাস্ট্রি করা যায়, এটার যে ট্রিটমেন্ট আছে, এটা দিয়ে যে পুরো প্রজেক্ট নামিয়ে দেওয়া যায় শুধু বাঁশ দিয়ে, সেক্ষেত্রে বাঁশ নিয়ে আসলে আমাদের আরো অনেক গবেষণা করা উচিত। সেই সাথে কাঠেরও অনেক ভালো উপযোগী প্রক্রিয়া আমরা বের করতে পারি। আমাদের একটা ধারণা আছে যে কাঠ বেশি ব্যবহার করা তো পরিবেশের সাথে ভালো না। এটাও একটা ভুল ধারণা, কেননা আমরা ক্যালকুলেটেড ডিফরেস্টেশন যদি ব্যবহার করি, যেখানে আমরা কিছু কিছু জায়গাতে আমরা ক্যালকুলেটেড ওয়েতে গাছ রোপণ করি এবং সেখান থেকে কাঠ সংগ্রহ করি, এবং সেই কাঠ দিয়ে আমরা একটা হিসাব রক্ষা করে আমরা যদি আগাই, তাহলে এটা কিন্তু অতটুকু পরিবেশের বিপক্ষে যায় না। বরং কাঠ একটা ন্যাচারাল এলিমেন্ট। যদি আমরা সাস্টেনেবল ডিজাইনের কথা চিন্তা করি, তাইলে বলতে হয় যেসব ম্যাটেরিয়াল দিয়ে আপনি বানাচ্ছেন, এটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেই ম্যাটেরিয়াল গুলো যদি আবার মাটিতে চলে যেতে পারে, তখনই বলা হয় যে এই ডিজাইন পদ্ধতিটা হচ্ছে অনেক সাস্টেনেবল। এক্ষেত্রে অনেক বেশি দূরে থেকে ম্যাটেরিয়ালস নিয়ে না আসে, স্থানিক যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো দিয়েই যদি মানুষ সুন্দর কিছু তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সাস্টেনেবল ডিজাইনের ভালো নজির পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গে দেখা যায় যে কাঠের তৈরি রেডিমেড বাড়ির একটা বিপ্লব ঘটেছে। একটা বিপ্লব এরকমও হতে পারে যে এই ধরনের ঘর থেকে যদি হাইটেক বা সেমি হাইটেক একটা ঘরের রূপান্তর করা যেতে পারে এই কাঠ দিয়েই, এবং ডিজাইনের মাধ্যমে যদি এটা আরো আধুনিকায়নের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আরো অনেক বড় সংখ্যক মানুষ কিন্তু এগুলোর প্রতি অনেক আগ্রহ দেখাবে। জাপানের মতো দেশগুলো কিভাবে তাদের ভবনগুলোকে ভূমিকম্পর মুখেও অক্ষত রাখতে পারছে, তা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হবে। শুধু ভূমিকম্প না, বিশাল বড় সুনামি থেকেও কিভাবে দেশটা বাঁচতে পারে, সেজন্য কিন্তু জাপান তাদের অনেক টেকনোলজি, অনেক উদ্ভাবনী শক্তি ব্যবহার করেছে। ভূমিকম্প থেকে সিলেটকে বাঁচানো পুরোপুরিভাবে সম্ভব না হলেও ডিজাইনের মাধ্যমে অনেক মানুষের প্রাণ আসলে বাঁচানো যেতে পারে। সেই ক্ষেত্রে সময় থাকতেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এবং আমাদের উদ্ভাবনী ক্ষমতাকে আরো নার্চার করা উচিত, আরো পুশ করা উচিত, যে কিভাবে আমরা যে ভবনগুলা এখন আছে সেগুলাকে কিভাবে সেভ করা যায়, আর নতুন ভবনগুলা যখন বানানো হবে কোন কোন মাধ্যমে বানালে এটা আসলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বা ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচাতে পারে। পরিশেষে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কি মতামত, আপনারা কি মনে করেন আমরা কি আসলে এই বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত কিনা না? কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আরো তথ্যবহুল ডিজাইন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসতে। আমাদের সাথে থাকবেন, আর কোনো তথ্যগত ভুল যদি হয় অবশ্যই ধরিয়ে দিবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ধরনের জিনিস আরো ভালো করে উপস্থাপন করব। ধন্যবাদ সবাই।